আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জামিনুস বায়োলজির পক্ষ থেকে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব তা মূলত কিংডম ফাঞ্জির কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। আমাদের মাধ্যমিক জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে শ্রেণীবিন্যাসের উপর যে আলোচনা রাখা হয়েছে তা মূলত আর.এইচ. হুইটেকার কর্তৃক প্রদত্ত 5 কিংডম শ্রেণীবিন্যাস। এই 5 কিংডম শ্রেণীবিন্যাসের 3 নম্বর কিংডমটিকে আমরা বলতেছি ছত্রাক বা কিংডম ফাঞ্জি। আমরা ফাঞ্জির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তো ফাঞ্জির প্রথম বৈশিষ্ট্য বলতে গেলে বলা হয় যে এরা হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফাঞ্জি ইজ মাল্টিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম, অর্থাৎ প্রকৃত বহুকোষী জীব। তবে কিছু ছত্রাক আছে যারা এককোষী হয় এক্সেপশন হিসেবে, যেমন ইস্ট। আমরা ইস্টকে বলি এক্সেপশনাল হিসেবে, এক্সেপ্ট ইস্ট হচ্ছে এককোষী ইউনিসেলুলার, অর্থাৎ ম্যাক্সিমাম ছত্রাকগুলো মাল্টিসেলুলার, ইস্ট ব্যতিক্রম হিসেবে আমরা পাচ্ছি এককোষী। বন্ধুরা, এদের থ্যালাসগুলোকে আমরা বলি হ্যাপ্লয়েড কোষ দিয়ে গঠিত। এদের দেহ গঠনকারী কোষগুলো সেলস আর হ্যাপ্লয়েড এন, এবং সেলগুলো যখন এক জায়গায় বিন্যস্ত থাকে তখন ওই জায়গাটাকে আমরা বলি থ্যালাস। থ্যালাস মানে হচ্ছে সমাঙ্গদেহী, যেখানে জীবের সব জায়গায় বৈশিষ্ট্যগুলো একইভাবে প্রকাশ পায়। উন্নত জীবে এরকম হয় না, আমাদের মাথা থেকে পা পর্যন্ত চোখ একভাবে কাজ করতেছে, মুখ আরেকভাবে কাজ করতেছে, হাত আরেকভাবে কাজ করতেছে। বাট ছত্রাকের ক্ষেত্রে মোটামুটি টপ টু বটম একই রকম বৈশিষ্ট্য পাওয়া যায়। এই ধরনের গঠনটিকে বলা হয় থ্যালাস। তাদের দেহটা অনেকগুলো সুতা দিয়ে তৈরি হয়। ধরো বেশ কতগুলো সুতা এক জায়গায় মিলিত হয়েছে, ধরো এটা একটা সুতা, বেশ কতগুলো সুতা একত্রে মিলিত হয়, এই সুতাগুলোকে বলা হয় হাইফি। আর অসংখ্য হাইফি যে অঞ্চল জুড়ে অবস্থান করতেছে ওই গঠনটিকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে দেহ গঠনকারী সুতাগুলোকে বলা হয় হাইফি, আর পুরো দেহটাকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে দে হ্যাভিং হাইফি অ্যান্ড মাইসেলিয়াম, তো ওকে বন্ধুরা, আমরা যদি এদের হাইফির প্রকারভেদ নিয়ে কথা বলি তাহলে দেখব যে সুতার মতো গঠনটিকে বলা হচ্ছে হাইফি। আমরা যদি এটাকে জুম করি তাহলে দেখতে পাবো, এরকম আমরা জুম করলে দেখতে পাবো। ওকে, তো আমরা বলছিলাম বহুকোষী মাল্টিসেলুলার, তার মানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, মাইটোসিস হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এটা একটা হাইফি, এটা একটা হাইফি, দুটাই বহুকোষী। এই জায়গাতে সেপারেশন ডিস্ক আছে, এগুলোকে বলা হয় সেপারেশন ডিস্ক বা সেপ্টেট। তখন এই সুতার মতো, আমরা এখানে জুম করছি, এই অনেকগুলো সেল দিয়ে গঠিত এই সুতার মতো গঠনটিকে আমরা বলি দিস ইজ সেপ্টেট হাইফি, আর এইটাকে আমরা বলি অ্যাসেপ্টেড হাইফি বা সিনোসাইটিক হাইফি। কিছু কিছু হাইফিগুলোকে পাই আমরা শাখাবিহীন, দিজ আর আনব্রাঞ্চড হাইফি, শাখাবিহীন, অ্যান্ড সাম হাইফি আর ব্রাঞ্চড, এখানে শাখা রয়েছে। ওকে বন্ধুরা, আমরা যদি এদের সেলুলার অর্গানাইজেশনের কথা চিন্তা করি, ধরে নাও এইটা একটা হাইফি, দিস ইজ হাইফি, ধরলাম সেপ্টেড হাইফি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকবে স্বাভাবিকভাবে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, বিভিন্ন অঙ্গাণু থাকে। বাট আমরা জানি যে ছত্রাকের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট থাকে না মানে কি, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় হেটারোট্রফিক। তাদের নিউট্রিশনটা হচ্ছে অটোট্রফিক, মানে কি নিজের খাদ্য যারা নিজে তৈরি করতে পারে, যাদের ক্লোরোপ্লাস্ট থাকে। আর ছত্রাকের ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এদেরকে বলা হচ্ছে হেটারোট্রফিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, তবে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকে না। আর এদের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের বাহিরের দিকে একটা প্রাচীর থাকে, যে প্রাচীরটিকে আমরা বলি কাইটিন ওয়াল। ওকে, কাইটিনটা হচ্ছে মূলত পলিস্যাকারাইড, এটা এন অ্যাসিটাইল গ্লুকোজামিন
পলিস্যাকারাইডের হোমোপলিস্যাকারাইডের একটা গঠন। এটি একটু আঠালো হয়, চটচটে হয়, ইলাস্টিক হয়। আমরা কাইটিন আর্থ্রোপোডা পর্বেও পাই, বাট আর্থ্রোপোডা পর্বের কাইটিনে ক্যালসিয়াম জমা হয়। আর্থ্রোপোডা যে পতঙ্গ রয়েছে তাদের যে প্রাচীরের বাইরের দিকে যে কাইটিন থাকে সেখানে ক্যালসিয়াম জমা হয়ে কাইটিনটা হার্ড হয়, যেমন চিংড়ি, আরশোলা এদের কাইটিনগুলো হার্ড হয়। বাট ছত্রাকের ক্ষেত্রে কাইটিনটা অনেক সফট হয়, কারণ এখানে শুধু পলিস্যাকারাইড রয়েছে। তাহলে আমরা সেলুলার অর্গানাইজেশন যদি দেখি যে সব অঙ্গাণুই থাকে, তবে ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট অ্যান্ড সেল ওয়াল মেড বাই কাইটিন, ইটস এ পলিস্যাকারাইড। ওকে, তো বন্ধুরা আমরা যদি এদের নিউট্রিশন নিয়ে কথা বলি, তাহলে আমরা যেহেতু বলছি এরা ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট থাকে, ক্লোরোপ্লাস্ট যেহেতু এদের থাকে না, তাহলে মানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করতে হয়। পরিবেশ থেকে খাদ্য গ্রহণটা এরা দুইভাবে করে থাকে। অনেক সময় দেখা যায় যে পরিবেশে যে খাদ্যগুলো রয়েছে জটিল খাদ্য, পরিবেশে তো আমরা কেউ সরল খাবার রাখি না। জটিল খাবার, ভাত বেঁচে গেল, তরকারি বেঁচে গেল, বা বাড়ির উচ্ছিষ্ট কোনো বস্তু আমরা ফেলে দিলাম, জটিল বস্তুগুলো পরিবেশে ফেলে দিই, তখন ছত্রাক তার দেহ থেকে কিছু এনজাইম বাহিরে বের করে দেয়। ধরো এইটা একটা হাইফি, দিস ইজ হাইফি, সেপ্টেড হাইফি ধরলাম। ওকে, আর বাহিরের পরিবেশে আমাদের কিছু জটিল বস্তু রয়েছে, এগুলো খাদ্যবস্তু, ধরো জটিল খাদ্যবস্তু। ওকে, তো এরা কি করে, এদের সাইটোপ্লাজম থেকে কিছু এনজাইম বাহিরে বের করে দেয়, সেল থেকে কিছু এনজাইম বের করে দেয়, এটাকে বলা হয় সিক্রেশন অফ এনজাইম। ডাইজেস্টিভ জুস বা পরিপাক রস বা এনজাইমস সেল থেকে বাহিরে বের করে দেয়। এনজাইমগুলো এসে আমাদের এই পরিবেশে থাকা জটিল খাদ্যগুলোকে ভেঙে সরল করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রেও পরিপাক হচ্ছে, তবে পরিপাকটা কোষের বাহিরে হচ্ছে। এই ব্যাপারটিকে বলা হয় এক্সট্রা সেলুলার ডাইজেশন। এভাবে বাহিরের দিকে পরিপাকের মাধ্যমে যখন জটিল খাদ্য, এটা শর্করা হতে পারে, আমিষ হতে পারে, চর্বি হতে পারে, ভেঙে যখন সরল হয়ে গেল, তখন সরল খাবারগুলো সেলের ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছে, রাইট? তাহলে পরিবেশ সেলের বাহিরে থাকা জটিল খাদ্যগুলোকে সেলের ভেতর থেকে এনজাইম বের করে দিয়ে ভেঙে তারপরে সেলের ভেতরে টেনে নেওয়াটাকে বলা হয় অ্যাবজর্পশন বা এক্সট্রা সেলুলার ডাইজেশন। আর এই ধরনের স্বভাব যে ছত্রাক দেখায় তাদেরকে বলা হয় স্যাপ্রোফাইটিক। অর্থাৎ যেহেতু তারা হেটারোট্রফিক, তারা মূলত হেটারোট্রফিক, হেটারোট্রফিকগুলোকে আমরা দুইভাবে ভাগ করছি। একটিকে বলা হয় স্যাপ্রোফাইটিক, যেটা দেখানো হলো স্যাপ্রোফাইটিক, আর একটিকে বলা হয় প্যারাসাইটিক। প্যারাসাইটিক মানে হচ্ছে যে যারা জীবন্ত কোষ থেকে পুষ্টি গ্রহণ করবে, পরজীবী ছত্রাকরা এই ধরনের, আমাদের যেমন বিভিন্ন ধরনের সোরোসিস, স্কিন ডিজিজ, যেগুলো ছত্রাকজনিত কারণে হয়ে থাকে। তো ধরো বন্ধুরা, এগুলো আমাদের সেল, এগুলো আমাদের দেহকোষ, দিস ইজ আমাদের দেহকোষ। ওকে, তো এখন এদিক দিয়ে একটা ছত্রাক, যেহেতু পরজীবী ছত্রাক কোনো জীবন্ত টিস্যুতে জন্মাবে, তো এদিক দিয়ে ছত্রাকের হাইফিগুলো যাচ্ছে, হাইফি যাচ্ছে। তো হাইফি যখন বংশবৃদ্ধি করতেছে, শাখা হচ্ছে, তখন তাদের পুষ্টির প্রয়োজন। পুষ্টির জন্য তারা হাইফি থেকে কিছু শাখা পোষক কোষের ভেতরেও ঢুকিয়ে দেয়। এই যে মূল হাইফি, তাদের দেহ গঠনকারী সুতাগুলোকে বলা হয় হাইফি। এই মূল হাইফি থেকে কোষের ভেতরে কিছু শাখা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেখো, কিছু শাখা কোষের প্রোটোপ্লাজমে দিয়ে দেওয়া হচ্ছে, আবার যাচ্ছে, এদিকে যাচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এভাবে মূল দেহ থেকে উৎপন্ন শাখা যা পোষক কোষের প্রোটোপ্লাজমের ভেতরে প্রবেশ করে, এবং পোষক কোষের ভেতরে অনেক খাবার জমা থাকে। আমরা জানি যে আমাদের প্রাণী কোষ গ্লাইকোজেন জমা করে, এইখানে যে শর্করা জাতীয় খাদ্যগুলো জমা আছে, এই হস্টেরিয়াম দিয়ে তারা খাদ্যগুলো টেনে নেয়। হস্টেরিয়াম মানে হোস্ট বা পোষক থেকে যে উপাঙ্গ দিয়ে খাদ্য নেওয়া হয় তাকে বলা হয় হস্টেরিয়াম। দ্য পার্ট অফ দ্য হাইফি হুইচ রেসপন্সিবল টু অ্যাবজর্ব দ্য নিউট্রিশন ফ্রম দ্য হোস্ট সেল ইজ কল্ড হস্টেরিয়াম। আর একটা ছত্রাকের টাইপ পাওয়া যায় যেটাকে বলা হয় সিমবায়োটিক।
সিম্বায়োটিক মানে তো আমরা বুঝতে পারতেছি যে মিথজীবী যেটাকে বলা হয়, এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এটা মূলত লাইকেন একটা উদাহরণ আছে, ছত্রাক এবং শৈবাল একই সাথে অবস্থান করে, এটিকে লাইকেন বলা হয়। নাও বন্ধুরা, আমরা যদি এদের রিপ্রোডাকশন নিয়ে কথা বলি যে এদের প্রজনন কিভাবে সম্পন্ন হয়, এরা তিনভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে, অঙ্গজ, অযৌন এবং যৌন। তাহলে দেয়ার রিপ্রোডাকশন, 3 টাইপস রিপ্রোডাকশন: ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। ভেজিটেটিভটা একটু ব্যাখ্যা করি। ধরো বন্ধুরা যে এটা একটা ছত্রাকের হাইফি, আর অনেকগুলো হাইফি যখন এক জায়গায় থাকে তখন সেটাকে বলা হয় মাইসেলিয়াম। ওকে, তো মনে করো এটা একটাই মাইসেলিয়াম, একটা দেহ। যদি কোনো কারণে ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো নিম্ন শ্রেণীর অণুজীব দিয়ে যদি হাইফিটা পচন ধরে, দেখা গেল এই জায়গায় একটা সেপারেশন পচে গেছে বা নষ্ট হয়ে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় 2টা সংখ্যা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ মাইসেলিয়াম 1, মাইসেলিয়াম 2। এটাকে ফ্র্যাগমেন্টেশনও বলা হয়। কোনো কারণে দৈবাত কোনো কারণে তার যে মাইসেলিয়ামটা আছে সেটা যদি মাঝখানে ভেঙে যায় আর তাতে করে যদি সংখ্যা বৃদ্ধি ঘটে, তখন আমরা ওই ব্যাপারটাকে বলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে যে এদের দেহে স্পোর বা রেণু তৈরি করবে, এই রেণু উৎপাদন করাটাকে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্ষেত্রে রেণু উৎপাদন পদ্ধতিটা এভাবে সম্পন্ন হয়। আমরা প্রথমে শুরুতে বলছিলাম সেলস আর হ্যাপ্লয়েড, অর্থাৎ ছত্রাকের হাইফিতে যে সেলগুলো থাকে সেই সেলগুলো মূলত হ্যাপ্লয়েড সেল, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এখন ধরো এটা নিউক্লিয়াস, তো যখন তারা অযৌন জনন করবে তখন এদের প্লাজমা মেমব্রেনটা সেল ওয়াল থেকে ভেতরের দিকে নেমে আসবে, অর্থাৎ সেল ওয়াল তো কাইটিন দ্বারা তৈরি, প্লাজমা মেমব্রেনটা যখন ভেতরের দিকে নেমে আসে তখন এটাকে আমরা বলি সংকুচিত প্রোটোপ্লাস্ট বা শ্রিঙ্ক প্রোটোপ্লাস্ট। এই শ্রিঙ্ক প্রোটোপ্লাস্টের যে নিউক্লিয়াস আছে হ্যাপ্লয়েড, এটি বারংবার মাইটোসিস করবে। মাইটোসিসের মাধ্যমে 2টা মাইটোসিস মানে কি, সমীকরণিক n থেকে n, আবার n থেকে n, n থেকে n, n থেকে n, এভাবে অনেকগুলো n তৈরি করবে মাইটোসিসের মাধ্যমে। এবং প্রত্যেকটা নিউক্লিয়াস তার চারিদিকে সাইটোপ্লাজম সংগ্রহ করবে এবং প্রাচীর দ্বারা আবৃত হবে, তখন এগুলোকে আমরা বলি স্পোর বা রেণু। এটাকে অযৌন রেণু বলা হয়, অ্যাসেক্সুয়াল। এখানে কোনো নিষেধ দেখানো হয়নি, ছিল একটা নিউক্লিয়াস, ওটাকে বারংবার বিভাজনের মাধ্যমে ভেঙে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেল তৈরি করছি বা স্পোর তৈরি করছি, এটাকে তখন স্পোরাঞ্জিয়াম বলা হয়। এখান থেকে স্পোরাঞ্জিয়ামগুলো ছড়িয়ে পড়ে পরিবেশে এবং ওইখান থেকে স্পোরগুলো অঙ্কুরিত হয়ে তখন অঙ্কুরিত হয়ে নতুন নতুন হাইফি সৃষ্টি করে। এইটা একটা হাইফি হিসেবে কাজ করবে, মাইটোসিস অঙ্কুরিত হবে, এইটা একটা হাইফি হবে, এইটা একটা হাইফি হবে, এইটা একটা হাইফি হবে, এভাবে তারা সংখ্যা বৃদ্ধি করে মাইটোসিসের মাধ্যমে। এই ব্যাপারটিকে বলা হয় অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, রেণু উৎপাদনের মাধ্যমে। এদের যৌন জননটা হচ্ছে 2টা গ্যামেটের মধ্যে মিলন হবে। তো বন্ধুরা দেখো, এদের গ্যামেটের মিলনগুলো একটু ব্যতিক্রম ধর্মী। ছত্রাক খুবই পিকুলিয়ার জীব, ব্যতিক্রমধর্মী হয়। তো এদের ক্ষেত্রে দেখা গেল যে 2টা হাইফি, ধরো এইটা একটা হাইফি, হাইফিতে যে নিউক্লিয়াসগুলো থাকে সেগুলো মূলত n, আবার এইটা একটা হাইফি, হাইফিতে যে নিউক্লিয়াসগুলো থাকে সেগুলো মূলত n নিউক্লিয়াস। ওকে, তো বন্ধুরা দেখো, আমি এইখানে একটা n দেখাচ্ছি যেটাকে লাল দেখানো হলো, আমি এইখানে একটা n দেখাচ্ছি যেটাকে নীল দেখানো হলো। 2টা আলাদা আলাদা হাইফি। আমি ধরলাম একটিকে বলা হচ্ছে প্লাস আর একটাকে বলা হচ্ছে মাইনাস। তো এক্ষেত্রে যৌন জননের জন্য 2টা হাইফি, মাইসেলিয়ামে তো অনেক হাইফি থাকে, এই 2টা হাইফি পরস্পরের কাছে আসলো এবং এদের মধ্যে একটা কনজুগেশন টিউব তৈরি হয়, নালিকা তৈরি হয়, যার মাধ্যমে যেটা প্লাস সে দান করবে আর যেটা মাইনাস সে গ্রহণ করবে। তাহলে প্লাস হাইফিতে নিউক্লিয়াস হ্যাপ্লয়েড n, এই n নিউক্লিয়াসটি তখন গ্যামেট, এটা এখন গ্যামেট, এই নিউক্লিয়াসটি তখন আমাদের এসে এই নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। অ্যাজ এ রেজাল্ট এই জায়গাতে আমি পাবো একটা 2n। তবে হ্যাঁ, এখানে মিলনটা সরাসরি হয় না, এদের ক্ষেত্রে এখানকার n একভাবে থাকে, এই nটা আর একভাবে থাকে। তাহলে দেখা গেল যে এদের মিলন হতে হতেও যেন হলো না, মানে এদের সাইটোপ্লাজম, প্লাজম মানে রস, এদের সাইটোপ্লাজমের মিলন হয়েছে কিন্তু নিউক্লিয়াসের মিলন হয়নি। এভাবে তারা 1 দিন 2 দিন 1 সপ্তাহ
অবস্থান করতে পারে, এটাকে বলা হয় প্লাজমোগামী। এরপরে তাদের একটা নির্দিষ্ট সময় আসে, সেই সময়ে দুইটা নিউক্লিয়াসের মিলন ঘটে। ধরো প্লাস নিউক্লিয়াস এবং মাইনাস নিউক্লিয়াসের মিলন হয়, তখন এটাকে আমরা বলি জাইগট। 2n, দিস ইজ 2n। তাহলে আমরা এই যে যৌনজনন পিকুইলিয়ার জীব, এই যৌনজনন আর পৃথিবীর কোনো জীবের নেই, শুধু ছত্রাকের আছে, যে তাদের মিলন হতেও হয় না। প্রথমে এদের প্লাজমোগামী হয়, তার কয়েকদিন পরে ক্যারিওগামী হয়। ক্যারিওগামী হয়েছে মানে কি 2n হয়েছে, এখন আবার এদের মিওসিস করতে হবে, কারণ আমরা তো বলেই দিছি যে ছত্রাক কী দিয়ে তৈরি, n। এখন ছত্রাক 2n অবস্থায় আছে, এই 2n অবস্থায় আমরা রাখতে পারবো না, বিধায় এটা এই জাইগোটে মিওসিস করতে হবে। যত দ্রুত সম্ভব এখানে মিওসিসের মাধ্যমে আমাদেরকে এনে আসতে হবে। আবার 4টি এন পেলাম, এগুলোকেও স্পোর বলা হচ্ছে, তবে এগুলো যৌন স্পোর। আমি প্রথমে সরাসরি দেহ থেকে স্পোর দেখিয়েছিলাম, সেটি অযৌন স্পোর, আর এখানে মিওসিসের মাধ্যমে স্পোর দেখানো হচ্ছে, এটাকে যৌন স্পোর বলা হয়। তো সংক্ষেপে বলে দিলাম যে এদের ব্যাপারটা হচ্ছে যে এদের যৌন জননটা ধাপে ধাপে হয়। প্রথম স্টেপটাকে আমরা বলি প্লাজমোগামী, সেকেন্ড স্টেপটাকে বলি আমরা ক্যারিওগামী, থার্ড স্টেপটাকে বলি আমরা মিওসিস। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন কনসিডার অ্যাজ এ 3 স্টেপস। ফার্স্ট স্টেপটাকে বলা হয় প্লাজমোগামী, গ্যামি মানে মিলন, প্লাজমো মানে রস। দ্বিতীয় ধাপটাকে বলা হয় ক্যারিওগ্যামি, অ্যান্ড থার্ড স্টেপটাকে আমরা বলি মিওসিস। কারণ ক্যারিওগামী মানে কি নিউক্লিয়াসের মিলন হয়ে গেছে, 2n হয়ে গেছে, কিন্তু 2n তো এদের অস্তিত্ব নাই, এদের অস্তিত্ব n। তাহলে 2n রাখা যাবে না, 2nকে মিওসিসের মাধ্যমে আমাদেরকে এনে করতে হবে। তো মূল ব্যাপারটা এভাবে যৌন জনন পৃথিবীর কোনো জীবের হয় না, শুধুমাত্র ছত্রাকের হয়। তাহলে ছত্রাকের কতগুলো আমরা ইউনিক ক্যারেক্টার পাচ্ছি, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা অবশ্যই এদের একটা ইউনিক ক্যারেক্টার, এদের কাইটিন নির্মিত প্রাচীরটা একটা ইউনিক ক্যারেক্টার, হাইফি মাইসেলিয়াম এটা দেহ গঠনকারী সুতাগুলো একটা হচ্ছে ইউনিক ক্যারেক্টার, এদের হস্টেরিয়াম থাকে চোষক উপাঙ্গ, এগুলো ইউনিক ক্যারেক্টার। তো যাবতীয় ইউনিক ক্যারেক্টারগুলো নিয়ে আমরা ছত্রাকের উপর একটা আলোচনা রাখার চেষ্টা করছি। তো আমি আশাবাদী আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছ। তোমাদের সাথে আবারও পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন ক্লিক করতে হবে, লাইক করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।